আজকে আমি তোমাদের সঙ্গে টেবিলের একটি নতুন আকৃতি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্যাড টেবিল। প্যাড টেবিলের আকৃতি অনেকটা এই রকম হয়ে থাকে। 2018 সাল থেকে এই আইটেমটি তোমাদের সিলেবাসে নতুন সংযুক্ত হয়েছে। এর পূর্বে এই আইটেমটি সিলেবাসে ছিল না। পাশে স্ক্রিনে থাকা যে ক্লাসগুলি তোমরা দেখতে পাচ্ছ, সেই ক্লাসগুলি যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদের সাজেস্ট করব উক্ত ক্লাসগুলি দেখে আজকের ক্লাসটি দেখার জন্য। কারণ তোমার যদি সাধারণ টেবিলের আকৃতি এবং কোডিং ব্যবস্থা সম্বন্ধে জানা না থাকে তাহলে প্যাড টেবিলের আকৃতি এবং কোডিং ব্যবস্থাটা বুঝতে পারবে না। তো আমি শুরুতে তোমাদের বোঝাবো যে প্যাড টেবিল জিনিসটা আসলে কি। এখানে তোমরা একটি সাধারণ টেবিল দেখতে পাচ্ছ, আসলে এটি সাধারণ টেবিল না, এটি হচ্ছে প্যাড টেবিল। একটু লক্ষ্য করে দেখো, এই টেবিলটির উপরে এবং নিচে, ডান এবং বাঁয়ে টেবিল এবং মেইন বর্ডারের মাঝে যে স্পেসটি আছে সেই স্পেসটি কিন্তু সমান না। এটাই হচ্ছে প্যাড টেবিলের মূল ব্যাপার। যাই হোক, আমরা জানি কোনো একটি টেবিলের HTML কোড করতে হলে শুরুতে সেই টেবিলের কয়টি র এবং কয়টি কলামের অস্তিত্ব আছে সেটি আমাদের কাউন্ট করে নিতে হবে। আমি শুরুতে তোমাদের সেই কলাম এবং রয়ের যে অস্তিত্বর ব্যাপারটা সেটা প্র্যাকটিক্যালি কাউন্ট করে দেখাবো। তা আমরা দেখতে পাচ্ছি এই থেকে এই পর্যন্ত অনুভূমিক বরাবর একটি রেখা অপূর্ণ অবস্থায় আছে, এপাশেও আছে এপাশেও আছে। আবার এদিকে ভার্টিক্যালি দুইটা রেখা অপূর্ণ আছে। তোমাদের মনে হতে পারে যে আমি এদিক কেন পূর্ণ করিনি, আসলে এটা কিন্তু টেবিলের বাহিরে বর্ডার, মেইন বর্ডার এবং টেবিলের মাঝের স্পেস। যাই হোক, আরও কিন্তু দুইটা আছে, এই থেকে এই পর্যন্ত একটি, আবার এই থেকে এই পর্যন্ত একটি। এখান থেকে দেখা যাচ্ছে যে এ দুইটি কলাম এবং দুইটি রয়ের জায়গা দখল করেছে, অনুরূপভাবে সিও দুইটি কলাম এবং দুইটি রয়ের জায়গা দখল করেছে, ই তিনটি কলামের জায়গা দখল করেছে। যাই হোক, আমি দাগগুলি মুছে দিচ্ছি, এরপরে চলে যাব এডিটরে। তার আগে আরো একটা কথা বলে রাখি, আমি এডিটরে গিয়ে শুরুতে এখানে যে টেবিলটি আছে, মানে মূল যে টেবিলটা, সেই টেবিলের আকৃতির জন্য কোড করব। তারপরে এই প্যাডিং ব্যবস্থার জন্য যে কোড সেটা আমি পরে করব। আমি চলে যাচ্ছি এডিটরে। এডিটরে গিয়ে আমি এখানে বরাবরের মতো যে বেসিক স্ট্রাকচার যেটা সেটা টাইপ করে নিয়েছি। আমি এখানে শুরুতে টেবিল ট্যাগ ব্যবহার করব, TABLE। টেবিল ট্যাগ ব্যবহার করলাম, টেবিল ট্যাগের ওপেন এবং ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম। এবার TR ট্যাগ ব্যবহার করব, কারণ আমরা জানি টেবিল করতে হলে তার ভিতরে TR ট্যাগ প্রয়োজন আছে। আমি এজন্যই বলছি সাধারণ টেবিল তোমাদের বুঝতে হবে, নতুবা প্যাড টেবিল কিন্তু বোঝা যাবে না। তার ভিতরে ব্যবহার করতে হবে TD শেষ করে দিচ্ছি। Ctrl+C+V দিয়ে আমি বারবার পেস্ট করে দিলাম। আমি এখানে, এটা কিন্তু আউটপুটের একটি স্ক্রিনশট, এটা কিন্তু কোনো ব্রাউজারের আউটপুট না, ব্রাউজার থেকে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। এখান থেকে দেখে দেখে আমি ইনপুটটা দেব। তবে দেখতে পাচ্ছি প্রথম যে সেল, সেই সেলের ভিতরে এ আছে, যদিও এ দুইটি র এবং দুইটি কলামের জায়গা দখল করেছে, সেটা আমরা কাউন্ট করে দেখেছি। সেজন্য আমি যে স্পেশাল যে আমাদের অ্যাট্রিবিউটগুলো এর ভিতরে ইউজ করতে হবে, আমি সেটা পরবর্তীতে করব, আগে ভিতরের ডাটাগুলো বসায় নিই। তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। Ctrl+S দিয়ে সেভ করে দিচ্ছি, চলে যাচ্ছি ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র ABC এটা আসছে, কিন্তু কোনো টেবিলের আকৃতি দেখা যাচ্ছে না। টেবিলের জন্য আমরা জানি টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, মানে টেবিল যে ট্র্যাকটা আছে তার ওপেন ট্র্যাকের ভিতরে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বর্ডার, BORDER। যদিও কিছুক্ষণ পরে আমাদের এই বর্ডার অ্যাট্রিবিউটটা উঠাই দেওয়ার প্রয়োজন হবে যখন আমরা প্যাড টেবিল করতে যাব, যখন এই প্যাডিং ব্যবস্থাটার জন্য যে কোড করব, সেক্ষেত্রে আমাদের এই বর্ডার অ্যাট্রিবিউটটা এইখানে আর প্রয়োজন হবে না। আপাতত দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি আবার এটা মুছে দেব। অন দিচ্ছি, Ctrl+S দিয়ে সেভ করে দিচ্ছি, চলে যাচ্ছি ব্রাউজারে, গিয়ে রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ঘরটা চলে এসেছে। আমি আবার চলে যাব এডিটরে। চলে আসলাম এডিটরে।
আবারও টিআর ট্যাগ ব্যবহার করব, কারণ কি আমি কিন্তু এবার সেকেন্ড রয়ে চলে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে এই যে সেকেন্ড র তার ভিতরে মাত্র একটি সেল দেখা যাচ্ছে, যদিও সেই সেলের ভিতরে কোনো ডাটা নেই, কিন্তু তারপর আমাদের সেলটির জন্য একটি টিডি ব্যবহার করতে হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি একটু আমাকে সরিয়ে দিচ্ছি। কারণ কি একটা সেল কেন হবে? কারণ হচ্ছে এ এবং সি তারা কিন্তু সেকেন্ড রয়ের যে জায়গাটা, এই যে নিচের যে রয়ের জায়গাটা তাদের বরাবর তারা কিন্তু দখল করে নিয়েছে। এ কারণে আমরা ওই রয়ের জায়গাটা আর পাচ্ছি না, শুধুমাত্র রয়ের এই জায়গাটুকু পাচ্ছি। তার মানে একটি মাত্র সেল পাচ্ছি, তাই একবার মাত্র টিডি ব্যবহার করলাম। এইবার চলে যাচ্ছি তৃতীয় রয়ে। তৃতীয় রয়ে গিয়ে আবার টিআর ব্যবহার করতে হবে। টিআর শেষ করে দিলাম। টিআর এর ক্লোজ ট্যাগ নিচে নামিয়ে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে বারবার আমি টিডি ট্যাগ শুরু এবং শেষ করে দিলাম। কারণ কি তিনবার কেন দিলাম? তিনবার দিছি এই কারণে, কারণ এখানে দেখতে পাচ্ছি যে তিনটি সেল তিনটি ডাটা আছে, তিনটি সেলে তিনটি ডাটা আছে। তা শুরুর সেলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিডি, তারপরে ডাবল ই, তারপরে হচ্ছে ট্রিপল এফ। এইগুলো আসলে বাধ্যতামূলক না, এখানে যা খুশি তাই থাকতে পারে। যা লিখবা তুমি এখানে যে ইনপুট দেবা সেটা এখানে আউটপুট আসবে। মূলত এই যে টেবিলের আকৃতি এটা বোঝাটা জরুরি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, চলে যাচ্ছি ব্রাউজারে, রিফ্রেশ করে দিলাম। আমাদের কিন্তু যে আউটপুট যেরকম হওয়ার কথা ছিল সেরকম কিন্তু আউটপুট আসেনি। দেখো এই যে মোটেই সেরকম হয়নি। আমাদের কি করতে হবে? আমাদের এ এবং সি যে জায়গাটা দখল করেছে তার জন্য যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতে হবে সেই অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করে দিচ্ছি। কোথায় ব্যবহার করতে হবে? এখানে COLSPAN colspan equals to double quotation 2, এবং এ কিন্তু দুইটা রয়ের জায়গাও দখল করেছে। তার মানে arrow WSPAN span equals to double quotation 2। অনুরূপভাবে সি এর ভিতরেও তাই দিয়ে দিতে হবে, COLSPAN span equals to double quotation 2। আবার ROWSPAN equals to double quotation 2। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, চলে যাচ্ছে আবারও ব্রাউজারে, গিয়ে রিফ্রেশ করে দিলাম। আমি একটু ছোট করে দিছি যাতে করে এইটার সাথে একটু মিল করে দেখতে পারো। দেখা যাচ্ছে যে না, এখনো কোনো পূর্ণতা পায় নাই। কেন? কারণ হচ্ছে ই কিন্তু তিনটি কলামের জায়গা দখল করেছিল। সরি, চলে যাচ্ছে আবারও এডিটরে। ই এর ক্ষেত্রে আমাদের যে স্পেশাল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা আমরা দিয়ে দেব। কি? সেটা শুধুমাত্র colspan 3, COLSPAN equals to double quotation 3 equals to ওঠেনি, উঠেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, রিফ্রেশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে মোটামুটি আকৃতি এসেছে, যদিও এই সেলটা একদম ছোট আসছে। ছোট আসার কারণ আছে, এটাকে বড় করা যায়। কি করতে হবে? আমাদের এই যে যে জায়গাটা কোনো কিছু ব্যবহার করি নেই, এর ভিতরে একদম ব্ল্যাঙ্ক রেখেছি, সেই জায়গাটা আমাদের ব্রেক ট্যাগ বলে একটি শর্ট ট্যাগ ব্যবহার করে দিতে হবে। BR, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। ব্রেক ট্যাগ সম্বন্ধে আমি তোমাদের আগের কোনো ক্লাসে শিখিয়েছিলাম। এই যে দেখো ঘরটা কিন্তু এইবার মোটামুটি বড় হয়ে গেছে, কিন্তু এই জায়গাটিতে কিন্তু সমস্যা রয়ে গেছে। কি? আমরা দেখতে পাচ্ছি ই এর পাশে যে ভার্টিক্যালি রেখাটি আছে তার উপরে যে ভার্টিক্যালি রেখাটি আছে তার সাথে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। যদিও আমাদের এই পাশে যে পিকচারটি আছে, যে আউটপুটের পিকচারটি আছে, সেখানের ব্যবধানটা অনেকটা বেশি। এর জন্য আমাদের আলাদা কোড করতে হবে। চলে যাচ্ছি এডিটরে, এডিটরে গিয়ে আমাদের এই যে ফাঁকা যে সেলটি আছে সেই সেলের টিডি এর ওপেন ট্যাগের ভিতরে আমাদের হোয়াইট বলে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। হোয়াইট ইকুয়ালস টু, এখানে একটি পার্সেন্টেজ ব্যবহার করতে হবে বা রেশিও, সেটা আমি ব্যবহার করব 20% বা 20%।
এবং ই এর ওপেন ট্যাগের ভিতরে এখানেও এই হোয়াইট অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, ইকুয়ালস টু ডাবল কোটেশন, তার ভিতরে দেব হচ্ছে 50%। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, চলে যাচ্ছি ব্রাউজারে, গিয়ে রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ স্পেসটি মোটামুটি চলে এসেছে। বাকি রইল আমাদের এই প্যাডিং ব্যবস্থা। তার আগে আরেকটি কথা বলে রাখি, আজকে যে আমি এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম, এখানে যে শতাংশ ব্যবহার করলাম, এই কথাটার মানে কি আমি আজকে মোটামুটি একটি বুঝ দিয়ে দেবো। এরপরে আমি একটা ক্লাস নেব, মানে এইটার উপরে আমি একটি ক্লাস নিব, তখন আমি তোমাদের বুঝিয়ে দেব যে এই শতাংশ ব্যাপারটা কিভাবে কাজ করে। মোটামুটি এখন এটুক বুঝে নাও, এই নিচের ঘরটিতে যে অ্যাট্রিবিউট আমি ব্যবহার করছি সেখানে আমি দিয়েছি 50%, আর উপরেরটাতে দিয়েছি 20%। এখানে এটা বোঝানো হয়েছে যে নিচের ঘরের তুলনায় উপরের ঘরটি 20% ফাঁকা থাকে, আবার উপরের ঘরের তুলনায় নিচের ঘরটি যেন 50% ফাঁকা হয়ে যায়, মানে বড় হয়ে যায়, এটা বোঝানো হয়েছে। আমি পরবর্তীতে আরো ভালো করে বুঝিয়ে দেব যে আমি আসলে কখন কোন ক্ষেত্রে এই যে শতাংশের ব্যাপারটা কিভাবে আমি দেব, কি বুঝে দেব, এটা বোঝা তো ইম্পর্টেন্ট। আমি তো এখানে 20% দেওয়াতে মোটামুটি ঠিকঠাক চলে আসছে, কিন্তু তুমি যখন কোড করবা তখন তুমি কিভাবে করবা সেটাও তো বোঝা জরুরি। আমি পরবর্তী কোনো ক্লাসে আমি বুঝিয়ে দেব যে কোন ক্ষেত্রে কেমন ব্যবহার করতে হবে। যাই হোক, প্যাডিং ব্যবস্থায় চলে যাচ্ছি। প্যাডিং ব্যবস্থার জন্য আমাদের কি করতে হবে, আমি এবার আমার জায়গায় চলে গেলাম, চলে যাচ্ছি প্যাডিং ব্যবস্থার ক্ষেত্রে যেটা করতে হবে তার এডিটিং এ। এখানে যে কাজটি করতে হবে আমি সেটি সরাসরি তোমাদের কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি, কারণ অনেক কাজ। এই হেডের ভিতরে আমাদের কিছু একটা টাইপ করতে হবে, কিছু একটা আসলে না, অনেক কিছুই টাইপ করতে হবে। আমি এর আগে HTML এর উপরে যতগুলো ক্লাস নিয়েছি, আমি হেডের ভিতরে কোনো ক্লাসেই কোনো কোড করি নাই, কিন্তু আজকে করতে হবে। এইখানে আরো একটি ট্যাগ ব্যবহার করে দিচ্ছি স্টাইল বলে। আরেকটি কথা বলে রাখি, স্টাইল কিন্তু একটি অ্যাট্রিবিউট আবার একটি ট্যাগও। কখনো সে কোনো ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হয়, কখনো ট্যাগ হিসেবে ব্যবহার হয়। স্টাইল কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, চলে যাচ্ছি ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমি একটু বড় করে নিচ্ছি, রিফ্রেশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মানের আউটপুটটি চলে এসেছে। প্রশ্ন হচ্ছে যে এই যে স্পেসটি হলো বিভিন্ন দিকে, এই স্পেসগুলো কিভাবে হলো একটু দেখো। এইখানে দেওয়া হয়েছে বর্ডার ক্লোন দিয়ে 3 পিক্সেল। আমি যদি এখানে 3 পিক্সেল না দিয়ে যদি আমি এখানে 10 পিক্সেল দিতাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, আবার চলে যাচ্ছি ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছি যে এই পাশের যে বর্ডারটি সেটি কিন্তু বড় হয়ে গেছে। আমি আগে একটি কথা বলেছিলাম যে টেবিলের যে বর্ডার, টেবিল ট্যাগের ভিতরে যে বর্ডারটি ব্যবহার করেছিলাম সেটি এখন আর আমাদের প্রয়োজন হবে না। আমি বলেছিলাম একটি সময় এসে আমি ওই বর্ডার অ্যাট্রিবিউটটা মুছে ফেলবো। এবার মুছে দিলাম। দেখো আমি এখানে পিক্সেলটা কমায় দিচ্ছি, এখানে 4 পিক্সেল ব্যবহার করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। দেখো আমাদের বর্ডার এবার কিন্তু চলে আসবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি এবং চিকন হয়ে গেল। তার মানে টেবিলের ভিতরে আমাদের আর বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে না, কারণ আমরা এই হেডের ভিতরে অনেক কিছু দিয়ে দিয়েছি। এইবার আসো, এই যে সলিড ব্ল্যাক, সলিড ব্ল্যাক মানে কি? সলিড মানে একদম সঠিক, পুরোপুরি একই রকম। ব্ল্যাক, সলিড ব্ল্যাক মানে অরিজিনাল, এর সমার্থক শব্দ সলিড। তার মানে অরিজিনাল ব্ল্যাক কালারের যেন হয়। যদি আমি এখানে রেড ব্যবহার করতাম, RED, রেড, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করে দেই, চলে যায়, যদি ব্রাউজারে রিফ্রেশ করে দিচ্ছি দেখতে পাচ্ছ যে এর কালারটা কিন্তু লাল হয়ে গেছে। তার মানে
এই সলিড রেড এই কথাটার মানে হচ্ছে বর্ডারের কালারটি কোন কালার হবে। এরপরে চলে যাচ্ছি এই পাশে, বলা হয়েছে প্যাডিং টপ, মানে টপ মানে উপরে, এই যে উপরের যে স্পেসটি, আমি একটু চলে যাই এডিটরে চলে যাচ্ছি, সরি ব্রাউজারে, এই যে স্পেসটি দেখা যাচ্ছে এই স্পেসটি কতটুক হবে। আমি ওইখানে 10 এর জায়গায় একটু বৃদ্ধি করে দিচ্ছি, এখানে 15 দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, আবার চলে যাচ্ছি ব্রাউজারে, রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে না এই জায়গাটি কিন্তু বড় হয়েছে। এরপরে আবার চলে যাচ্ছি এডিটরে, এই যে যেখানে 30 পিক্সেল আছে 30 পিক্সেল, আমি সেখানে 40 পিক্সেল দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। পিক্সেলের উপরে আমি একটি ক্লাস বানাবো, এই যে দেখো সেটি কিন্তু আরো বড় হয়ে গেছে, যে নিচে এটা কি ছিল বলতো, বটম, মানে নিচের সাইডের কথা বলা হয়েছিল, এই যে প্যাডিং বটম হাইফেন, এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিসই দিতে হবে বটম, তার মানে নিচের দিকে সে কতটুক স্পেস হবে। এরপরে এটা সেমিকোলন দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তোমাদের যাদের ওই যে আমি কালারের উপর যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে যে অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম, আমি সেখানে এই সিস্টেমটা বলে দিয়েছিলাম যে এইরকম কোড করতে হলে এই যে কোলন সেমিকোলন এইটা আমরা কি বুঝে বুঝে ব্যবহার করব, সেই ক্লাসটা তোমরা দেখলে এটা বুঝতে পারবা। তারপরে চলে যাচ্ছি লেফট অ্যান্ড রাইট। আমি শুরুতে ক্লাসের শুরুর দিকে এই যে প্যাডিং এর যে ব্যাপারটা বলেছিলাম, লেফট রাইটের যে স্পেসটা, তার জন্য যেটা করতে হবে যে প্যাডিং লেফট অ্যান্ড প্যাডিং রাইট, এরপরে তোমার ওই সাইজ দিয়ে দিতে হবে, সে যে সাইজ দেবে সেই অনুযায়ী ওইখানে স্পেসটা হবে, মানে ওইখানে ততটুক স্পেস সে নিয়ে নেবে। এখন তোমাদের আরো একটি প্রশ্ন হয়তো এখানে তৈরি হয়েছে যে আমি তো এই সাইডের স্পেস গুলো সৃষ্টি করলাম, যদি আমার এই মাঝের স্পেসটি কোনো রকম ভাবে পরিবর্তন করতে বলা হয় তখন আমি কি করব? তার জন্য ব্যবস্থা আছে, অপেক্ষা করো, পরবর্তীতে আমি যে ক্লাসটি দেব আমি সেই ব্যাপারগুলো আলোচনা করব। এখানে আরো অনেক ব্যাপার আলোচনা করার আছে, আমি আস্তে আস্তে করে আলোচনা করব, একটি ভিডিওতে এত আলোচনা